নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম, আর আপনাদের সাথে রয়েছে আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। অবৈধ জন্ম সনদ বিলি করছে কলকাতা পুরসভা, বিস্ফোরক শুভেন্দু। বিএলএর গলায় জুতোর মালা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগে তোলপাড় এলাকা। বিএলএরা শুধরে যান, বিহারের মতো জেলে যেতে হবে, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর। তৃণমূল প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি বিতর্কে বিএলও কর্মী। কর্পোরেশন নয় কর্পোরেশন সেগুন ম্যারেজ হল ঘিরে দুর্নীতির অভিযোগ। এসআইআর বিতর্কে তৃণমূল বিজেপির সংঘর্ষ, অশান্ত পাত্র সাহের। ডিএসপির বুলডোজারে বাংলা অনাথ আশ্রম, প্রতিবাদে ধিক্কার মিছিল। ডাম্পারে ধাক্কায় গুরুতর আহত যুবক, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। এসআইআর প্রক্রিয়ার মধ্যে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। দাবি, অবৈধভাবে জন্ম সনদ বিলি করছে কলকাতা পুরসভা। তার অভিযোগ, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন থাকা মানুষদের সুবিধা দিতেই বিলি করা হচ্ছে বার্থ সার্টিফিকেট। বিষয়টি জানিয়ে আরটিআই করেছেন শুভেন্দু। পুর কমিশনার ও নির্বাচন কমিশনের কাছেও চিঠি পাঠিয়ে তদন্তের দাবি তুলেছেন তিনি। এসআইআর প্রক্রিয়া চলাকালীন কলকাতা পুরসভার বিরুদ্ধে অবৈধভাবে বার্থ সার্টিফিকেট বিলির অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, যাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন রয়েছে বা ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে, তাদের সুবিধা দিতেই পুরসভা হঠাৎ বিপুল হারে জন্ম সনদ দিচ্ছে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিকৃত করার নির্লজ্জ প্রয়াস চলছে। তিনি জানিয়েছেন, পুরসভার স্বাস্থ্য দপ্তরে গত 30 দিনের মধ্যে দেওয়া বার্থ সার্টিফিকেটের তথ্য জানতে আরটিআই করেছেন এবং পুর কমিশনারকে চিঠি দিয়ে 2025 সালের 6 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত জারি হওয়া বার্থ সার্টিফিকেটের পরিসংখ্যান চেয়েছেন। একই সঙ্গে 2024-এর ওই সময়ের তথ্যও চেয়েছেন তুলনামূলকভাবে যাচাইয়ের জন্য। তিনি সতর্ক করেছেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন 1969 লঙ্ঘনের যে কোনো চেষ্টা সহ্য করা হবে না এবং নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে তদন্ত শুরু করার আহ্বান জানিয়েছেন। মাথাভাঙায় বিএলও কর্মীকে মারধর ও জুতোর মালা পরানোর অভিযোগে চাঞ্চল্য। বিজেপির দাবি, এসআইআর প্রক্রিয়াকে ঘিরেই আতঙ্কে তৃণমূল এমন হামলা চালিয়েছে। ঘটনায় উত্তেজনা ছড়ালে পুলিশ পৌঁছয় এলাকায়। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে এটি বিজেপির নাটক বা গোষ্ঠী কোন্দলের ফল। মাথাভাঙা 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাট খাটের বাড়ি এলাকায় বিজেপির বিএলএ নিবাস দাসকে মারধর ও জুতোর মালা পরানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিজেপির দাবি, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আতঙ্কে তৃণমূল এমন হামলা চালাচ্ছে। অন্যদিকে জেলা নেতা মনোজ ঘোষ জানান, বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, বিজেপি প্রচারের আলো পেতেই এমন নাটক করছে বা গোষ্ঠী ফল এটি। বেলারু আমাকে ফোন করলো, আমরা এখানে বসলাম। আচ্ছা, ফার্স্টে ফোন করলো, আমরা ধর্ম চক্রবর্তীর বাড়িতে বসলাম। আমি ওখানে গেলাম, যে দিকে ওরা নাই। তারপরে আমি ফোন করলাম, ওরা বলছে আমরা রশিয়া দাসের বাড়িতে বসছি। আমি রশিয়া দাসের বাড়িতে গেলাম, যে বসা আমরা 4টে কেবল মাত্র লিখছি। হ্যাঁ, লেখালেখির পর তারপরে ফটিক দাস আইসা আমাকে চট থাপ্পড় মারলো, আর কেতা দাস এসে চট থাপ্পড় মারলো। মারে বলতেছে, আর ফইমেলা দাস আমার জুতের গায়ে মালাটা পরাই দিল, দিয়া আমাকে ধাক্কা বের করে দিল, বা বেটা ভাগ এখান থেকে। শুরু হওয়ার পর দেখেছেন তৃণমূল আতঙ্কে আছে। তৃণমূল বিভিন্ন জায়গায় বিএলওদের নিয়ে তাদেরকে যেমন আতঙ্ক ভয় দেখাচ্ছে, সেই সাথে বিএলএ 2 যাদের আমাদের আছে তাদের উপরও আক্রমণ করছে। আজকে একটা ঘটনা ঘটেছে ছাটখাটের বাড়ি 239 নম্বর বুথে। আমাদের বিএলএ 2 নিবাস দাসকে তারা মারধর করে এবং যেটা গণতন্ত্রের খুব লজ্জা, তাকে জুতোর মালা পরা হয়। এটা কোন গণতন্ত্র চলছে? ওরা ভেবেছে যে কিভাবে এইভাবে কি অবৈধদের ভোটারদের কি ভোটার লিস্টে রাখতে পারবে। বিজেপি তার সাথে থাকবে, বিজেপি বিএলও 2রা বিএলওর সাথে থাকবে এবং যদি তৃণমূল এই দলে চালিয়ে যায় তার জবাব বিজেপি যেমন দিবে এবং নির্বাচন কমিশনকে সব অভিযোগ আমরা জানাবো। আমি খবরটা শুনিনি, খোঁজ নিয়ে দেখছি। আর তৃণমূলের নেতারা এখানে জড়িত কেন? বিএলওরা তো নির্বাচন কমিশনের লোক, এখানে দলের কোনো সম্পর্ক নেই।
রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া। এই আবহে কড়া হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বিএলওরা শুধরে যান, না হলে বিহারের মতো জেলে যেতে হবে। তৃণমূলের বিরুদ্ধে বিএলওদের ওপর চাপ সৃষ্টি করার অভিযোগও তোলেন তিনি। জানান, আগামীকাল রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা, সেখানে সেই বিষয় নিয়েই অভিযোগ জানানো হবে। রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। এই সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে বাধার মুখে পড়ছেন বিএলওরা, এমনকি হুমকির অভিযোগও উঠছে। এই প্রেক্ষিতেই দেব দীপাবলির দিন কাকিনাড়ায় গঙ্গা আরতিতে অংশ নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, তৃণমূলের জেহাদিরা বিএলওদের ওপর চাপ সৃষ্টি করছে। কেউ ভয় তো কেউ রাজনৈতিক চাপে ভুল করছেন। শুধরে যান, না হলে বিহারের মতো জেলে যেতে হবে। শুভেন্দু আরো জানান, আগামীকাল রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা, সেখানে এই বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হবে। রাত্রি 11:30 সময় রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশের মুসলমানদের নিয়ে জয়নগরের এমএলএ বিশ্বনাথ দাস তার শালা উইন বিশ্বাস খানা খুলে পতাকা নিয়ে হাঁটছে। অবিলম্বে এই বিএলওদের কাছে কারণ জানতে চেয়ে যদি তারা স্বেচ্ছায় করে থাকে তাহলে এফআইআর হওয়া উচিত। আর তাদের যদি চাপ দিয়ে কেউ করিয়ে থাকে, যারা চাপ দিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। আগামীকাল ইলেকশন কমিশনের সিনিয়র অফিসার জ্ঞানেশ ভারতী সহ অনেকেই বাংলায় আসছে। আমরা প্রস্তুত আছি অভিযোগ করার জন্য, আমরা প্রস্তুত আছি। এবং আবারও বলি, বিএলওরা যেটা করছেন তৃণমূলের চাপে ভুল হচ্ছে, একদম ভুল করছেন। আমি আপনাদের পরামর্শদাতা শুভানুধ্যায়ী হিসেবে বলবো, আগামীকাল থেকে বদলে যান। বিহারে 52 জন বিএলও জেলে আছে, 432 জনের নামে এফআইআর হয়েছে। আপনি যদি চাপে করেন, কে চাপ দিয়েছে তার বিরুদ্ধে এফআইআর করুন। আর যদি আপনি রাজনৈতিক আনুগত্য করে থাকেন পিসি ভাইপোর ভয়ে, জিহাদিদের ভয়ে, তাহলে আপনার বিরুদ্ধে ইলেকশন কমিশনের এফআইআর হওয়া উচিত। মালদা চাঁচলে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে নতুন বিতর্ক। অভিযোগ, তৃণমূল প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছিলেন এক বিএলও কর্মী। সেই ভিডিও ভাইরাল হতেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব বিজেপি, যদিও সংশ্লিষ্ট বিএলওর দাবি তিনি শুধু ফর্মগুলো গুছিয়ে নিচ্ছিলেন। মালদা জেলার চাঁচল গ্রাম পঞ্চায়েতে শ্রীরামপুরে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে নতুন বিতর্ক। অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত বিএলও আলোক চক্রবর্তী ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছিলেন। সেই ভিডিও ভাইরাল হতেই বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব বিজেপি, যদিও আলোকবাবুর দাবি তিনি কোনো ফর্ম বিলি করেননি, শুধুমাত্র ফর্মগুলো গোছাচ্ছিলেন। ঘটনার সত্যতা যাচাই করেনি রাইজিং বাংলা। তবে ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল ও বিজেপির মধ্যে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত চাঁচল এলাকা। আজকে যেটা দেখতে পেলাম যে আমাদের গতকাল থেকে যে এসআইআর শুরু হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেটা নিরপেক্ষতার সাথে বিএলওদেরকে কাজ করতে বলেছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি 241 নম্বর বুথে বিএলও সাহেব তিনি চাঁচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা দাস বর্মনের বাড়িতে বসে সেখান থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করছে। কিন্তু এটা আমাদের নির্বাচন কমিশনার বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে বিএলওকে ফর্ম দিয়ে আসতে হবে, তারপরে সে ফর্ম 2-4 দিনের পর নিয়ে যাবে। কিন্তু আমরা এর জন্য আমরা উচ্চতম কর্তৃপক্ষের কাছে জানাবো এবং নির্বাচন কমিশনের কাছে জানাবো যে ফর্ম বাড়ি বাড়ি দিতে হবে, কোনো রাজনৈতিক বাড়িতে বসে ফর্ম দেওয়া যাবে না। এখানে কি হচ্ছে আপনারা? আমরা এখানে বুঝতে পারছি যে একটা পক্ষপাতিত্ব করছেন, যে প্রধানের বাড়িতে বসে বিএলও সাহেব যে ফর্ম দিচ্ছেন সেটা অন্যায়। এটা কি ঠিক হচ্ছে? না, এটা একদম ঠিক নয় এবং আমরা নির্বাচন কমিশনের কাছে এবং আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমরা এই রিপোর্টিং করব। যখন সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলওদেরকে প্রভাবিত করছে, চাঁচল বিধানসভার 241 নম্বর বুথও একই চিত্র আমরা দেখতে পাই। 241 নম্বর বুথের বিএলও অলোক চক্রবর্তী যখন বুথে গিয়ে এসআইআর এর ফর্ম বিলি করছেন, তখন চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রধান তার নিজের বাড়িতে বিএলও অলোক চক্রবর্তীকে নিয়ে গিয়ে এবং তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলওকে তার বাড়িতে বসিয়ে ফর্ম বিলি করাচ্ছে।
দেখেন এটা যেটা বাস্তবতা আছে ওখানে যে আমাদের চাচল 1 ব্লকে চাচল জিপির যে প্রধানের বুথ আছে আমাদের শ্রীরামপুর বুথ, সেখানে যেহেতু সকাল সকাল কাজ শুরু হয়, আমাদের বিএলও ছিল, তার সঙ্গে আমাদের টিএমসি পার্টির বিএলএ 2 ছিল। বিএলএ 2দের কাজই তো হচ্ছে আপনারা জানেন, এবং হয়তো বিজেপির বন্ধুরা জানে না যে বিএলএ 2 কি ফাংশনিং। বিএলএ 2 সবসময় বিএলওকে হেল্প করবে এবং তার পাশে থাকবে, এবং যে কোনো যেন সমস্যা ওখানে না হয় এবং কি করে পাবলিক সহজে তাদের ফর্ম ফিল আপ করতে পারবে না করতে পারে সেটাকে হেল্প করা। আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওখানে বিজেপি বা আদার্স পার্টির কোনো প্রতিনিধি ছিল না বা বিএলএ 2 ছিল না। তো কি করে এলে ভুলভাল অভিযোগ যায়? আমাদের ইলেকশন কমিশনের বিএলওরা কাজ করছে, বিএলওদের বিএলএ 2 হেল্প করবে, এবং সেখানে যদি জনপ্রতিনিধি থাকে ওখানে, তো ওর তো বুথের ও জনপ্রতিনিধি, উনি তো পাবলিককে সাপোর্ট দিতে পারে বা পাবলিককে উনি হেল্প করতেই পারে। তাই বিভ্রান্তিমূলক দেখেন, ওনাদের আসলে ভুলভাল যে উদ্দেশ্য ছিল সেগুলো সম্পূর্ণ হচ্ছে না, এই জন্য ওরা ভুলভাল বকছে বিজেপি। তো ওদের বোকার কোনো কাম নাই। আমাদের যে সরকারি যে নিয়ম কানুন আছে, যে বিএলওরা কাজ করছে সঠিকভাবে কাজ করছে, এবং সবসময় বিএলও 2রা পাশে থাকবে, এটুকু আমরা জানি এবং এটা করবে। শগুন ম্যারেজ হল ঘিরে দুর্নীতির অভিযোগে তীব্র বিতর্ক। তৃণমূল কাউন্সিলরের পর এবার সরব কংগ্রেস। অভিযোগ কর্পোরেশন নয়, এখন চোরপোরেশন। গরিবদের জন্য তৈরি হলের বুকিং ফি 50,000 টাকা। কেন? প্রশ্ন বিরোধীদের। এফআইআর দায়ের দাবি ও তদন্তের হুঁশিয়ারি কংগ্রেসের। আসানসোলের নগর নিগমের 23 নম্বর ওয়ার্ডের শগুন ম্যারেজ হল ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র। বুধবার তৃণমূল কাউন্সিলর CK রেশমা সাংবাদিক বৈঠকে পুরো প্রশাসনের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তোলেন। এরপর বৃহস্পতিবার কংগ্রেসের প্রতিনিধি দল মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে দেখা করে অভিযোগপত্র জমা দেয়। কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইটুন্ডি বলেন, কমিউনিটি হলের নামে লুট চলছে, এটা আর কর্পোরেশন নয়, চোরপোরেশন হয়ে গেছে। তার প্রশ্ন, যদি গরিবদের বিয়ের জন্য এই হল হয় তাহলে কোন গরিব 50,000 টাকা দিয়ে বুকিং করবে? কংগ্রেসের দাবি, গত 10 বছরে নিগমের আওতায় থাকা সব কমিউনিটি হল ও ম্যারেজ হলের হিসেব জনসমক্ষে প্রকাশ করতে হবে। তাদের হুঁশিয়ারি, এফআইআর এ পদক্ষেপ না নেওয়া হলে থানা ঘেরাও করা হবে। মেয়র বিধান উপাধ্যায় জানান, এফআইআর করা হয়েছে, বাধা দিলে সংশ্লিষ্ট সংস্থাকে ব্ল্যাকলিস্ট করা হবে। উল্লেখ্য, রেশমার অভিযোগ মেয়র ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে টেন্ডার দিয়েছেন, যদিও মেয়র সেই অভিযোগ অস্বীকার করেছেন। আমাদের কাছে খবর ছিল যে এক এক কর্পোরেশনের তৈরি, অর্থাৎ জনগণের টাকায় তৈরি এক একটা ম্যারেজ হল কর্পোরেশনের এক একটা কাউন্সিলর লুট করার ব্যবস্থা রেখেছে। আমরা আরটিআই করেছিলাম ফেব্রুয়ারিতে। আমাদের আরটিআই পেয়ে কর্পোরেশন টেন্ডার ডাকে, টেন্ডারের পর সেই টেন্ডার ক্যান্সেল করানো হয়। সেই টেন্ডার ক্যান্সেল হওয়ার পর আমরা ডেপুটেশন দিই, ডেপুটেশনের পরে টেন্ডার করতে বাধ্য হয়। সেই টেন্ডারে কোনো কোম্পানি, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ম্যারেজ হল পেয়েছে। এখন 3 তারিখে দেখা গেল যে শগুন ম্যারেজ হল হ্যান্ডওভার নিতে গেছে কর্পোরেশনের ইঞ্জিনিয়ার, কর্পোরেশনের লিগ্যাল অ্যাডভাইজার। কাউন্সিলর, যেটা আমরা আশঙ্কা প্রকাশ নয়, আমরা বলেছিলাম যে এক একটা কাউন্সিলর লুট করছে, সেটা সামনে এলো যে 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর CK রেশমা বাধা দিচ্ছে, কর্পোরেশন হাতে হ্যান্ডওভার করতে দিচ্ছে না। এটা কি? এটা কর্পোরেশন চলছে। এই জন্য তো বলে আসানসোল কর্পোরেশন নয়, এটা আসানসোল চোরপোরেশন, চোরেদের রাজত্ব। তাই এই চোরেদের হাত থেকে, জনগণের থেকে, বলছে গরিব লোকের কথা। কোন গরিব লোকটা 50,000 টাকা ম্যারেজ হল বুকিং করে পরে নিতে পারে? আবার বলছে রেট কেন বেঁধে দেয়নি? তাহলে 2015-তে যখন এই ম্যারেজ হলগুলো 16-তে দেওয়া হয়েছিল তখন কেন রেট বাঁধেনি পূর্বতন মেয়র? আজকে যদি রেট বেঁধে দেওয়া হয়নি তাহলে সেদিন কেন রেট বাঁধা হয়নি? আপনারাই কেন বলেননি আপনারা রেট বেঁধে দিন, আমরা বেশি নিতে পারবো না? চুরি করার সময় চুরি করে নিলে, টেন্ডারে তুমি পার্টিসিপেট হলে, নিয়ে সেকেন্ড লোয়েস্ট হলে বলে অন্য কাউকে দেবে না, আবার ঘাগরবুড়িতে তুমি ফার্স্ট লোয়েস্ট হয়েছো, শুভম ম্যারেজ হলে তুমি সেকেন্ড লোয়েস্ট আছো, 11,10,000 টাকা রেট দিয়েছো। এগুলো কি গরিব লোককে দেওয়ার জন্য রেট দিয়েছিল, না বাবার ঘর থেকে টাকা এনে দেবে? সোজা কথা, বিগত 10 বছর ম্যারেজ হল থেকে যত টাকা কর্পোরেশন আয় করেছে এবং কারা কারা চালিয়েছে তাদের নাম 7 দিনের মধ্যে মেয়র সাহেবকে আসানসোলের জনগণের সামনে প্রকাশ্যে আনতে হবে। 1 আর 2 নম্বর কথা হচ্ছে যে এফআইআর হয়েছে, সাধারণ মানুষের নামে একটা কমপ্লেন হলে তাকে পুলিশ কলার ধরে তুলে আনে। এই কাউন্সিলর, এই চোর কাউন্সিলরের নামে এফআইআর করেছে মেয়র সাহেব নিজে, সেই এফআইআরকে আমল করতে হবে। মানে অবিলম্বে তাকে যদি কারবাই না করে, আমরা কাল পর্যন্ত দেখব 8 তারিখে আমরা থানা ঘেরাও করতে বাধ্য হব ওই কাউন্সিলরকে কারবাই না করা পর্যন্ত। পুলিশ যদি চুপচাপ বসে থাকে কারোর ইশারায়, কোনো বড় বাবাদের ইশারায়,
আমরা চুপ থাকবো না। বলার কিছু নেই, দিয়েছে ওরা ডিমান্ড করেছে যেটা দিয়েছে এখানে, যে এটা তো 10 বছর থেকে কত বছর থেকে চলছে, তাদের ইনকাম ফিনকাম এগুলো কি জমা পড়েছে না পড়েছে দেখার জন্য। একটা টেন্ডার হয়েছে জিনিসটা, টেন্ডার তো যে টেন্ডার পাবে তাকে তো দিতে হবে, তার সাথে অলরেডি পয়সা মানে যারাই পেয়েছে, যে যেটা পেয়েছে, আমাদের যতগুলো টেন্ডার হয়েছে, মানে সেরকম হলে, সেরকম যদি কর্পোরেশনের এগেনস্টে গেলে মানে যারা বাধা দেবে তাদের যে কোম্পানি আছে তাদেরকে ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হবে। এসআইআর প্রক্রিয়া ঘিরে উত্তপ্ত পাত্রসায়ের বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের রণক্ষেত্রের চেহারা নিয়েছে হাটকৃষ্ণনগর গ্রাম। অভিযোগ, বিজেপি নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে তৃণমূল কর্মীরা। পাল্টা তৃণমূলের 3 নেতাকে মারধরের অভিযোগও উঠেছে। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। দুই দলের অভিযোগ, পাল্টা অভিযোগে তীব্র রাজনৈতিক উত্তেজনা। এসআইআর প্রক্রিয়া ঘিরে বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হাটকৃষ্ণনগর গ্রাম। অভিযোগ, বুধবার রাতে বিজেপির মণ্ডল যুব সভাপতি স্বরূপ ঘোষের বাড়িতে তৃণমূল কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করে। ফ্রিজ, বাইক সহ ঘরের আসবাবপত্র নষ্ট করা হয় বলে দাবি বিজেপির। পাল্টা তৃণমূলের 3 নেতাকে মারধরের অভিযোগও উঠেছে। ঘটনার সূত্র রামনগর গ্রামে। বিএলও ফর্ম বিতরণকে কেন্দ্র করে বিজেপির বিএলএ 2 নারায়ণ বাগদিকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি অভিযোগ করেছেন, পুলিশকে সামনে রেখেই দাপট দেখিয়েছে তৃণমূল। অন্যদিকে পাল্টা তৃণমূলের দাবি, বিধায়কের উস্কানিতে আমাদের কর্মীদের মারধর করা হয়েছিল, তারই প্রতিক্রিয়া হয়েছে। কালকে আমরা যাত্রা শুনতে গিয়েছিলাম ওখানে, দিয়ে ওখানে একটা সমস্যা হয়, ঝামেলা হয় ওদের সাথে, দিয়ে আমাদেরকে ওখানে মারধর করে। ঝামেলা হয় বলতে আমাদের একটা বিজেপি কর্মীকে ওরা ওখানে মারধর করছিল। ওই যে মিলন করি আর সজল আর ভূত কোপে, এটা তৃণমূল করে, সুব্রত দত্ত। দিয়ে তারপর আমাদেরকে মারধর করে, দিয়ে গ্রামবাসী ওদের উপর চড়াও হয়। এই গ্রামবাসী ওদের উপরে চড়া হওয়ার পর ওরা আসে, দিয়ে আমার ঘরটাকে এভাবে ভাঙচুর করে দিয়ে চলে যায়। প্রথমে কারেন্টটাকে ছিঁড়ে দেয়, দিয়ে কারেন্টটাকে ছিঁড়ে দেওয়ার পর রাতের অন্ধকারে ঢোকে, দিয়ে একদম সব ভাঙচুর করে গেট ফেট সব টাঙি করে কেটে আমার বাড়ি যাওয়ার সমস্ত জিনিস যা ছিল সব ওরা লুটপাট করে নিয়ে চলে গেছে। আমার মাকে মেরেছে, আমার বউকে গায়ে হাত দিয়েছে, মানে মেয়ে ছেলেদেরকে চুলের মুঠি ধরে বাকুলে টানা হেঁচড়া করেছে। ঘটনাটা দেখুন, কাল সকাল থেকে আমাদের একজন বিএলএ 2 কে মারধর করেছে, হেনস্থা করেছে। আমি তার বাড়িতে যাই, দেখা করি বিকেলে। তো এইসব বিষয়কে কেন্দ্র করে একটু উত্তপ্ত ছিল। তো আমাদের যুব মোর্চার মণ্ডল সভাপতি স্বরূপ ঘোষ, তিনি নিমাইনগরে গেছিলেন যাত্রা দেখতে, সেখানে তাকে মারধর করা হয়। তো সেখানে মারধর করার পরে তারপরে উনি যখন বাড়ি ফিরছেন, তখন উনি বাড়ি ফিরে এসে বাড়িতে ঢুকতে পারেননি, দেখছেন বাড়ি ঘিরে ফেলেছে। জেলা সভাপতি সুব্রত দত্তর নেতৃত্বে প্রায় 150 লোক স্বরূপ ঘোষের বাড়ি ঘিরে ভাঙচুর, তাণ্ডব, লুটপাট, যা জিনিসপত্র ছিল সব নিয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে একটি তুলসী মন্দির, সেটাও রেহাই পায়নি, যেটা আমরা আগে দেখে এসেছি অন্যান্য জেলাতে, কোচবিহার, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। সেটা আজকে আমরা সোনামুখী বিধানসভার পাত্রসায়রে দেখলাম, তুলসী মন্দির ভেঙে দেওয়া হয়েছে। তো তার সঙ্গে সঙ্গে আরেকটা মানে এত অবাক করা বিষয়, স্বরূপ ঘোষ রাজনীতি করছে, জেলা সভাপতি গোপে দত্ত বা সুব্রত দত্ত, ওনার যদি রাগ থাকে স্বরূপের প্রতি, লড়াই স্বরূপের প্রতি করুন, কোনো আপত্তি নেই। কিন্তু ওনার পরিবারের লোকরা কি ক্ষতি করেছে? ওনার মাকে মারধর করা হয়েছে, মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। স্বরূপকে না পেয়ে 4 বছরের তার বাচ্চা বলছে তোর বাবা নেই, তোকে মেরে ফেলবো। আমি মনে করি ইনি কোনো রাজনৈতিক লোক নয়, ইনি একজন নরপিচাস। তৃণমূল কংগ্রেস পুরো দলটা নরপিচাসে পরিণত হয়েছে। নইলে রাত 11টার পরে ঘরে ঢুকে মহিলারা শুয়ে আছে, স্বরূপের স্ত্রী শুয়ে আছে, টেনে খাট থেকে বের করা, ওই 4 বছরের বাচ্চাকে মেরে ফেলার চেষ্টা করা, ধরে পাছাড় দিয়েছে, মাকে মেরে ফেলার চেষ্টা করা, এ কোন রাজনীতি? প্রথমত ঘটনাটা কি, স্বরূপ ঘোষ কাল রাতে তার দলবল নিয়ে সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামির নির্দেশে কাল আমাদের যুব সহসভাপতি মিলন করি ওপর তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে চড়া হয়।
টাঙ্গির কোপ মারা হয়েছে, মিলন করিকে, সুপল ঘোষকে, সোনাকে। মিলন করি বর্তমানে মিশন হসপিটালে ভর্তি, তার আঙ্গুল কেটে বাদ দিতে হচ্ছে, এখন তার অপারেশন চলছে। তার পাল্টা তো হবেই, ছাড়ের কোনো জায়গা নেই। কে আছে, কে উপস্থিত আছে, রং চড়িয়ে কথাবার্তা বলে কোনো লাভ নেই। এরপর আমি দিবাকর ঘরামিকে বলছি, কাল রামনগরের মানুষ তাড়া করেছে আপনাকে, তার জন্য পাল্টা তৃণমূল কর্মীদের উপর আক্রমণ তো সামালতে পারবেন তো দিবাকর বাবু? এই যে ঘৃণ্য রাজনীতি, প্রাণে মেরে ফেলার রাজনীতির যে অপচেষ্টা আপনি চালাচ্ছেন, আর আপনি এতে সচেষ্ট যদি হতে যান, তাহলে কিন্তু আপনার সামনাসামনিটা আমার হবে, এরপর সামালতে পারবেন না দিবাকর। দুর্গাপুরের ডিএসপির বুলডোজারে ভাঙা হলো পরমানন্দ মিশন অনাথ আশ্রম। ইস্পাত কারখানার নির্দেশে মাত্র 2 দিনের নোটিশেই উচ্ছেদে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। আশ্রম ভাঙার প্রতিবাদে শহর জুড়ে ধিক্কার মিছিল, নেতৃত্বের সমাজকর্মীরা। ইস্পাত কারখানার নির্দেশে মাত্র 2 দিনের নোটিশে ভেঙে ফেলা হলো 2/1 ট্যাগর প্যালেসের পরমানন্দ মিশন অনাথ আশ্রম। 31 অক্টোবর রাতে ডিএসপির বুলডোজারে মুহূর্তে ধ্বংস হয়ে যায় সমাজ সেবামূলক এই কেন্দ্রটি। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন দুর্গাপুর ও পশ্চিম বর্ধমানের বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে ট্যাগর প্যালেস থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবন পর্যন্ত ধিক্কার মিছিল সংগঠিত হয়। নেতৃত্বে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, পাশে ছিল দুর্গাপুর নাগরিক রক্ষা মঞ্চ। সমাজকর্মী, শিক্ষক ও শ্রমিকদের উপস্থিতিতে আশ্রম ভাঙার ঘটনায় ন্যায় বিচারের দাবিতে মুখর হয়ে ওঠে শহর। ঘটনাটা হচ্ছে, এটা 99 ইয়ার্সের লিজে নেওয়া ডিএসপির কাছ থেকে একটা কোয়ার্টার, যেখানে পরমানন্দ মিশন বনগ্রাম পূর্ব বর্ধমান তাদের একটা অনাথ আশ্রমের শাখা আশ্রম এখানে হচ্ছিল। আমি আশ্রমের ভক্ত হিসেবে এই সরকারের নীতির বিরুদ্ধে বিগত 3 বছর ধরে লড়াই করে চলেছি। এখন আমার এখানে উপস্থিতি, এবং এটা বলতে গেলে এটা আমরাই তৈরি করছিলাম স্বামী স্ত্রী মিলে, সেই উপস্থিতির শাসকের দোষারোপ করার একটা কারণ আছে। তাহলে আদপে একটা আশ্রম তৈরি হয়েছে অনাথ বাচ্চাদের মানুষ করার ব্যাপার, সেখানে যোগের ক্লাস হবে, সেখানে আয়ুর্বেদিক চিকিৎসার কেন্দ্র হবে, তার উপর আর রোজ থাকার কোনো জায়গা কিছু নেই। এবং কয়েকশো আশ্রম দুর্গাপুর জুড়ে আছে এবং ডিএসপির জায়গাতেই আছে। এটার উপর করার কারণ শুধুমাত্র প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা। যদি বলেন যে তার প্রমাণ হচ্ছে রাজ্যের মন্ত্রী শান্তিরা বলে পাঠিয়েছিল যে কাগজপত্র নিয়ে আসুন, আমরা ব্যাপারটাকে মিলিয়ে দিচ্ছি। ডিএসপি সম্পূর্ণ বেআইনি ভাবে এসে পড়ে শাসক দলের মদতে এই ডিমোলিশনের কাজ করে গেছে, এবং যারা এসেছিল তারা এই শাসকের যে কাঠমান্ডি সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের অংশীদার হিসেবে এই অন্যায় কাজটা করেছে। এখানে কোন রকম কোন নির্দেশিকা কারো কিছু ছিল না, এবং কোন রকম মানে শুনানির সুযোগ দেওয়া হয়নি। একপাক্ষিক বলা হয়েছে যে আমি অবৈধ কাজ করছি, অবৈধ কোন রকম কনস্ট্রাকশন হয়নি, যা কনস্ট্রাকশন ছিল সেগুলোকে রিনোভেট করা হচ্ছে। সেইটাকে একপাক্ষিক একটা রায় দিয়ে সেখানে ডেমোলিশনের অর্ডার পাস করিয়ে ডেমোলিশন করা হয়েছে, এবং সেটা করা হচ্ছে রাতের অন্ধকারে। আমাকে 12 সেপ্টেম্বর চিঠি দিয়ে বলা হচ্ছে 15 সেপ্টেম্বর তুমি এসে তোমাকে শুনানি করতে হবে। সেই চিঠি আমাকে দেওয়া হচ্ছে 9 অক্টোবর। আমি তার উত্তর পাঠাচ্ছি, সেই চিঠি ওদের কাছে পৌঁছেছে 22 অক্টোবর। এরপরে 16 সেপ্টেম্বর তারা চিঠি ইস্যু করছে যে তোমার এটা 7 দিনের মধ্যে ডেমোলিশ করা হবে। সেই চিঠি আমাকে ধরানো হচ্ছে 30 অক্টোবর। 31 অক্টোবর সন্ধ্যাবেলায় এসে বুলডোজার চালানো হচ্ছে। মানে এই যে অগণতান্ত্রিক এবং বেআইনি একটা প্রক্রিয়ার মাধ্যমে ডিএসপি কাজটা করেছে, আমার যদি হয়ে থাকে, বেআইনি হয়ে থাকে, তারা আমাকে দেখিয়ে বোঝাক যে এই অংশটা হচ্ছে তোমার বেআইনি, তুমি এটা ভাঙো, এবং আমি তখন সেক্ষেত্রে পক্ষ রাখার সুযোগ পাবো যে কোথায় কোনো বেআইনি কাজ হয়নি, এটা সম্পূর্ণ রিনোভেশনের কাজ ছিল, কনস্ট্রাকশন হয়নি। সেই সুযোগ কিছু দেওয়া হয়নি, সম্পূর্ণ শাসক দল এটাকে কাজটা করিয়েছে। এবং আরো একটা বড় কথা, যেদিন ভাঙা হচ্ছে সেদিন সকালবেলাতে এখানে কলকাতা পুলিশের সিভিল ড্রেসের গাড়ি এখানে এসে ঘুরে গেছে, রেখে ঘুরে গেছে, এবং ভাঙার সময় তাদের গাড়ি দাঁড়িয়েছে। মানে এই সমস্ত কিছু প্রমাণ করে যে এই শাসক দলের মদতেই এই কাজ হচ্ছে। কুলটি নিয়ামতপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত এক যুবক। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। একাধিক ডাম্পার আটকে রেখে বিক্ষোভ। অভিযোগ, এলাকায় নো এন্ট্রি বা নির্দিষ্ট সময়ের নিয়ম না থাকায় বারবার ঘটছে এমন দুর্ঘটনা।
কুলটি থানার নিয়ামতপুর ধর্মশালা সংলগ্ন জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে এক ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হন এক মোটর বাইক আরোহী। দুর্ঘটনার পরই ঘাতক ডাম্পারটি পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তারা একের পর এক ডাম্পার আটকে রেখে বিক্ষোভ শুরু করেন। অভিযোগ, এলাকায় ডাম্পার চলাচলের কোনো নির্দিষ্ট সময় বা নো এন্ট্রি নিয়ম নেই, যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং স্থানীয়দের আশ্বাস দিলেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। আমরা এখনই শুনলাম কি আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের অফিস আছে এখানে, বিজেপি অফিস, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হলো। আমরা ছুটে এলাম, আমি সীতারামপুর থেকে ছুটে এসেছি। যখন এসেছি এখানটা দেখছি হিন্দু মুসলমান সব ভাইরা মিলে একটা লোককে বাঁচাবার জন্য কিভাবে একত্রিত হলো, সেটাই আমাদের ভারতের একটা মানে কি বলবেন কালচার আছে। মানুষকে বাঁচাবার জন্য সবাই লাফিয়ে পড়েছে। এখানে যেটা সমস্যা আছে কি নো এন্ট্রি 12টার সময় বলছে শেষ হচ্ছে। 12টার সময় পরে স্কুলের টাইম আছে, গ্রিন পয়েন্ট স্কুলে ছুটি হবে, শ্রী স্কুলে ছুটি হবে, এজিচার স্কুলে ছুটি হবে। আর এখানে এত বড় আমাদের এখানে বড় মসজিদ আছে, এখানে সামনে দেবী মন্দির আছে। এত ব্যস্ত জায়গাতে এত বড় বড় গাড়ি চলে কি করে? এটাতে পুলিশ প্রশাসনকে এটা শক্তি দিকে দেখতে হবে। আমরা কয়েকবার বিরোধ করেছি কি নো এন্ট্রি টাইমে এত বড় বড় গাড়ি এই সীতারামপুর মানে নিয়ামতপুর রোডে চলা উচিত নয়। গাড়ি যদি চলবে তো রাত্রে দিকে চালাক, 10টা 11টা রাত্রে থেকে 4টে ভোর পর্যন্ত চলাক। বড় বড় সিটিতে কিভাবে চলে সে সিটি ভাবে চলাক। লেকিন এখানে তো যা দেখছি আমরা এই দুপুরবেলা দেখুন গাড়ি দেখুন, আপনি ওই দেখুন গাড়ি দেখুন, মানে কোথা থেকে এই হাইওয়ে চিত্তরঞ্জন দিয়ে হচ্ছে আপনার বাইপাস দিক দিয়ে আসছে। কোথায় যাচ্ছে এগুলো? যাচ্ছে মনে হয় ধ্যামগঞ্জ যাচ্ছে সাইডিং এ। ये है कि ये जो डंपर है, जिसका डंपर चल रहा है, ये अनगिनती डंपर है, कोई टाइमिंग नहीं है, कोई टाइमिंग नहीं है। ये सिर्फ धांधली में डंपर यहाँ पे चल रहा है, सिर्फ धांधली में ये डंपर चल रहा है और अनगिनती डंपर है, कोई गिनती नहीं है। आप लोग क्या कोई टाइमिंग नहीं है और सिर्फ ये बोसगिरी में डंपर यहाँ चल रहा है। एक टाइमिंग होना चाहिए, नो एंट्री का कोई टाइम नहीं है। यहाँ पुलिस प्रशासन आपको कोई भी नहीं दिखेगा, ये सिर्फ नाम से गाड़ी चलता है यहाँ पे। किसका नाम? ये जो नाम आप लोग सभी जान रहे हैं, रोहित नुनिया का इतना जो डंपर चल रहा है, कोई टाइमिंग नहीं है। एक से एक गाड़ी निकलता है, एक बार में 50-50 गाड़ी, 100 गाड़ी निकलता है। पुलिस प्रशासन आपको कहीं पे नहीं दिखेगा। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামী দিন ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।